হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে খুবই এক্সাইটেড কারণ আজকে আমাদের এই স্টুডিওতে আছেন একজন অসাধারণ তরুণ মডেল এবং অভিনেতা অর্ণব পন্তু। আপনাকে স্বাগত এবং বরাবরের মতন আমি আছি ডালিয়া আপনাদের সাথে। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে দেখবেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা দেখেছি আপনার অসংখ্য বিজ্ঞাপন এবং টিভিতে আপনি নিয়মিত অভিনয় করেন। শুরুর গল্পটা একটু শুনতে চাই, কিভাবে এই অসাধারণ আপনার জার্নিটা শুরু হলো ইন্ডাস্ট্রিতে? জার্নি, সবারই জার্নিটাই ডিফারেন্ট, যার যার জায়গা থেকে এই গল্পটা খুবই ব্যতিক্রম হয়। আমারটাও ওরকম, বাট কোনো অ্যাচিভমেন্টের এগেনস্টে যখন কোনো রান করা হয়, কোনো কিছুর পেছনে দৌড়াইতে হয়, নিজেকে রেডি করতে হয়, সো সেই জার্নিটা আমার 2012 সালে শুরু হয় এই শহরে আসার মাধ্যমে। আমি বেড়ে উঠি এবং আমার জন্ম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম আমার সিটিতে আমার জন্ম। আমার পড়াশোনা ওখানে। 2012-এ, হ্যাঁ, মানে 12 সালে এখানে আসছি। কোনো আনইনটেনশনালি প্রফেশনালে, মানে আমি এখন যে মডেল, অ্যাক্টর বা হোয়াট এভার ইট ইজ, উইদাউট এনি প্রিপারেশন। শুধু একটা জিনিস মাথায় স্থির ছিল যে আমি অনেক অ্যাম্বিশিয়াস, আমার পারতে হবে, যেটাই আমি পছন্দ করবো আমি ওখানে লুপ ইনটু করবো। বা মানে আপনি ঢাকায় আসছেন মূলত হচ্ছে আপনার কি বলবো এটাকে, একটু শেয়ার করি। যেটা হচ্ছে আমি ঢাকায় আসছি আমার ভার্সিটির ক্রেডিট ট্রান্সফার করে। ঢাকায় এসেছিলাম আমি বেসিক্যালি, আমি সিঙ্গার হতে চাইছি সবসময়। আমি গান গাইতে খুব ভালোবাসি, আমার মাও গান করতেন। সেই সুবাদে গানটা শুরু করা, শুনতে শুনতে শেখা, প্রচুর, মানে বেসিক্যালি অ্যাজ এ মিউজিক লাভার আমি নিজেকে আমার জায়গায় আমি বেস্ট বলবো, অ্যাজ এ লাভার। সো সেই একটা ইনসিডেন্ট থেকে আমার ঢাকায় আসা, আমার একটা গান চুরি হয়ে যায়। ওই গানটা তখন আমার শহর থেকে একটা নতুন গান, আমি এখনো কোনো গান গেয়ে রিলিজ করতে পারিনি। এর আগেই আমার গানটা চুরি হয়ে যায়, অন রিলিজ বোর্ডে থাকে, আমি জানতে পারি। আমার কপিরাইটও করা ছিল না এবং ওই ইস্যু সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সো আই গট ইনফরমেশন, আমি সাথে সাথে ঢাকায় আসি। আমাকে অনেকে কাকতালীয়ভাবে হেল্প করছে টু গেট কপিরাইট ইস্যু। বাট আমি গান করতে এসেছি এ শহরে, পাশাপাশি আমি থিয়েটারটা করে যাই। আমি প্রাচ্যনাটে ছিলাম, মানুষ একটা রিনোড থিয়েটার, বেশ কয়েক বছর করেছি, প্রায় 8 বছরের মতো, বাট অ্যাক্টিভলি করেছি 3 বছর। কিভাবে আপনি এই যে বিজ্ঞাপন জগতে ঢুকলেন এবং অভিনয়ে গেলেন? এই জার্নিটা হচ্ছে আমি যখন ঢাকায় আসি, আফটার দ্যাট আমি বেসিক্যালি প্রিন্ট মিডিয়াতে ছিলাম। র্যাম্প শুরু করি, বিভিন্ন ব্র্যান্ডের জন্য, মানে কস্টিউম, যেসব কাপড় চোপড়ের যেসব ব্র্যান্ডগুলো আছে, ক্লদিং, ওসবের মডেল হওয়া শুরু করি। আস্তে 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 র্যাম্পের যত রকম প্ল্যাটফর্মে শো করা যায়, বিগেস্ট শো অফ বাংলাদেশ, সব যখন করা শেষ এবং বাংলাদেশে যত ক্লদিং ব্র্যান্ডস আছে সবগুলো আমার মোটামুটি করা যখন হয়ে গেছে খুব অল্প দিনে, বাট আমার আসলে ওখানে জমতে ছিল না। আমার মনে হচ্ছে এখানে এর লিমিটটাই এটা, যে এর বাইরে তো আর কিছু নাই, র্যাম্প, প্রিন্ট। এবং আমার সবসময় অ্যাক্টিং ফ্যাসিনেটেড ছিলাম। আমি খুব সিনেমা দেখতাম ছোটবেলা থেকে এবং ইনভলভ হয়ে যেতাম ইমোশনালি, এবং আমার মনে হয় যে আমি ক্যারেক্টারটাই ওটা। সো ফ্রম দ্যাট থট আমি থিয়েটার জয়েন করি। কেউ আমাকে রিকমেন্ড করে নাই, বাট আমার ইচ্ছা শক্তি থেকে আমি খুঁজে বের করতে 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 বিভিন্ন মানুষের সাথে পরিচয়, এভাবে জার্নিটা শুরু হয়। র্যাম্প থেকে যখন আমি বেশ মোটামুটি নোন ফেস র্যাম্পে, তখন আমি বিজ্ঞাপন কিংবা ভিজুয়ালের জন্য ট্রাই করা শুরু করি। বিভিন্ন অডিশনের পর অডিশন, অনেক অনেক গল্প, অনেক দিনের গল্প, জাস্ট মুখের এক অংশ দেখা যাবে 1 মিলি সেকেন্ডের জন্য, এরকম বিজ্ঞাপন করেছি প্রায় 15-16টার মতো প্রথমে। দেন আমাকে 1 সেকেন্ডের জন্য এক পলক দেখা যায়, তাতেই একটা মানে অসাধারণ একটা আনন্দ ছিল তখন। এই পর্যন্ত কটা বিজ্ঞাপন করলে? আমার এখন যদি আনঅফিশিয়ালি যদি বলি, প্রায় 413টার মতো হয়েছে টিভি বিজ্ঞাপন।
বিভিন্ন সময় বিভিন্ন বছর আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে অ্যালাইন ছিলাম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। লাইক আমার একটা বিখ্যাত ব্র্যান্ড ছিল যে বেচা কেনার, সো ওইটা দিয়ে আমি খুব রিনোন হই 2015 সালে। ইটস বিন লং জার্নি। আপনার কি মনে পড়ে তাহলে গুলো বিজ্ঞাপন তো করলেন, প্রথম বিজ্ঞাপনটি কি ছিল এবং সেই অভিজ্ঞতাটা যদি বলেন। আচ্ছা, প্রথম যদি বলতে হয়, আমি তো অনেকগুলো মানে প্রতিদিন গ্যাপে গ্যাপে যেখানে আমি খোঁজ পেতাম এখানে স্ক্রিনিং চলছে, এখানে অডিশন চলতেছে, অডিশন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট আই স্টার্টেড গেট ইনটু ইট। এরপর অনেকগুলো হাউসে গেছি, কখনো 3-4 ঘন্টা দাঁড়ায় আছি, কেউ ডাকেও না, কিসের জন্য এসছি এটাও জানি না, জাস্ট একবার বলার সুযোগ হয়। সো বিভিন্ন লার্নিং এর মধ্যে দিয়ে আসছি। ইভেনচুয়ালি আমি চিটং থেকে, ফ্রম চিটগং, মোস্ট অফ দ্য চিটং পিপল কে একটু মক করা হতো ঢাকায়, যেটা হচ্ছে কি টোনালিটির কারণে বা একটা টোনাল ইস্যু থাকতো অ্যাক্টিং এর ক্ষেত্রে। সো এটার জন্য হ্যারাস হওয়া লাগছে। ইটস ওকে, এটা আমাকে আরো পুশ আপ করছে ফর দ্য ক্লিয়ার, সুন্দর করে কথা বলা, মার্জিত কথা বলা, টোনালিটি চেঞ্জ করা। এভাবে করে আমার জার্নিটা শুরু হয়। প্রথম আমি একটা টেলকো ব্র্যান্ডের বিজ্ঞাপনের অডিশন দেই। সবচেয়ে ইন্টারেস্টিং ইভেন্ট, এটাও একটা ইন্টারেস্টিং ইভেন্ট। আমি সাথে একটা ফ্রেন্ড যায়, সেও এখন মডেল। সো দুইজনই একেবারে নতুন অডিশন দেই, আর জানিও না কোন ক্যারেক্টারের জন্য, কিসের জন্য ডাকছে। প্রায় 3 ঘন্টা বসে থাকার পর আমাদেরকে সিলেক্ট করা হয়। সিলেক্ট করার পর আমাদেরকে বলে দেয় যে আগামী পরশুদিন শুটিং, এটা গ্রামীণ ফোন শুটিং বা হোয়াট এভার ইট ইজ, টেলকো কোম্পানি। এই কালারের মানে একটা কম্বিনেশন পাঠিয়ে দিল, যে টি শার্ট রাখবেন, এই কয়েকটা প্যান্ট রাখবেন, এই কয়েকটা ক্যাজুয়াল জিন্স, ঘড়ি, ওয়াচ, সানগ্লাস, যা যা বলার লাগে এগুলো বলছে। সো আমি খুব এক্সাইটেড। ফার্স্ট শুটিং, আমরা দুজনেই সিলেক্টেড হই। বাসার বাইরে, আমার তখন বাসা ছিল ঢাকা বাড্ডা, আমি মেন রোডে দাঁড়িয়ে থাকি শুটিং এর গাড়ি কখন আসবে। 6:30 বাজে আমাকে কল দেয়, 6:30 থেকে 9:30 পর্যন্ত আমি ওখানে দাঁড়ানো। তারা আর ফোন ধরে না, আসতেছি, আসবো, নিব কি নিব না তারা জানে না। দে ডোন্ট ইভেন নো যে আসলে আমি ছিলাম। অপেক্ষা করেছিলেন। প্রায় 250 ব্যাকগ্রাউন্ড মডেল ছিল ওখানে। যারা প্রমিনেন্ট ব্যাকগ্রাউন্ড মডেল ছিল তাদের মধ্যে আমরা কয়েকজন ছিলাম, যাদেরকে সামহাউ লোকেশন মিস করার কারণে আমাদেরকে নিতে হলো, অনেক লেট হয়ে যেত, আমাদেরকে আর নেয়নি, জানায়নি। সো ইট ওয়াজ ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ সো টাফ, এই আর কি। এরপরে তো একে একে আপনি 400টার উপরে বিজ্ঞাপন করে ফেললেন, এবং প্রথম আপনি কখন অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন, যে মনে হলো যে হ্যাঁ আমি কনফিডেন্ট, আমি এক্সপ্রেস করতে পারবো, ডায়লগ দিতে পারবো? আসলে ওভাবে যদি প্রশ্ন করেন যে কনফিডেন্ট, কখনোই নিজেকে ওভাবে কনফিডেন্ট বলতে পারবো কিনা জানি না, কারণ মনের মতো করে পারফর্ম করার হয়তো এখনো সুযোগ হয়নি। বাট আমি প্রতিবারই যতবারই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমার মনে হয়েছে যে ইটস নট ক্যামেরা, এটা ক্যামেরা না, এটার সাথে আমার ইন্টারাকশন করতে হবে, এটা পাশে আছে, ইটস ওয়াচিং মি, এবং আমার পাশে একটা ক্যারেক্টার বা একটা মানুষ আমাকে যেভাবে দেখবে, তার কাছে আমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবো, ওভাবেই চেষ্টা করে যাই সবসময়, এই আর কি। আগে যখন আমরা দেখি একজন মডেল মফস্বল শহর থেকে আসে রাজধানীতে, এবং এখানে অনেক টাফ কম্পিটিশনের মাধ্যমে তাকে এগিয়ে যেতে হয়, কোনো প্রিপারেশন থাকে না, বা তার কোনো হচ্ছে যে ওই ইনফরমেশনও থাকে না, প্রপার যে ইনফরমেশন থাকা দরকার, কোথায় যাবে, কার সাথে কথা বলতে হবে। কিন্তু আপনার এই অভিজ্ঞতার পরে, মানে এখন যারা মডেলরা, যারা মডেলিং করতে যাচ্ছে বা আসতে যাচ্ছে মফস্বল শহর থেকে, আপনি ওদেরকে কিভাবে বলবেন যে কি কি ওদের সাথে মানে থাকা লাগবে, মানে প্রিপেয়ার হয়ে আসতে হবে? বর্তমান প্রেক্ষাপটে আমি আসলে প্রেডিক্ট করে বলাটা বা অ্যাজাম্পশন করে বলাটা খুব টাফ, কারণ হইতেছে সময় চেঞ্জ হয়েছে, প্রযুক্তির একটা চরম ধাপে এসে আমরা পৌঁছেছি যেখানে এআই প্রযুক্তি চলতেছে। সো প্রিপারেশন আসলে যে কেউ যেখান থেকে নিজেকে এক্সপোজ করতে পারে, শুধু স্পেসিফিক করতে হচ্ছে সে আসলে কি করতে পারে, তার নিজের জানতে হবে সে কিসে এক্সপার্ট, অথবা ট্রাই করে দেখতে হবে নিজেকে সে পারে কিনা। এরপরে সে, এখন তো মানে অনলাইনে ভাইরাল যুগ, হাবি যাবে বিভিন্ন, যে যেভাবে নিজেকে এক্সপোজ করতে পারলে অটোমেটিকলি হি অর শি উইল বি কল্ড। জাস্ট কিপ ফেথ অন, যে বিশ্বাস যে আমি পারবো।
আমরা দেখি যে অনেক সময় এখনকার উঠতি বয়সী মডেলদেরকে ওনাদের একটা দারুণ পোর্টফোলিও থাকে এবং আগে তো হচ্ছে যে শুধু অ্যালবামে মানে ছবি প্রিন্ট করে নিয়ে যেত বিভিন্ন এজেন্সি কিংবা যেখানে হচ্ছে অ্যাড বানানো হয় ওরকম ফার্মগুলোতে। তো এখন দেখা যাচ্ছে যে সব ডিজিটালি মানে হচ্ছে যে একটা কি বলে এটাকে ইভেনচুয়ালি এখন সব ডিজিটাল পোর্টফোলিও এবং একদম ডাটাবেস, একটা অ্যাপের আপনি জাস্ট বলবেন আর ইনফরমেশন দিবেন, এটা 5 মিনিটে হয়ে যায়, যেটা আমরা বছর 2 বছর আগে প্রি শুট করে ফাস্ট হয়ে গেছে কোনটা বেস্ট হবে এরকম করে একটা পোর্টফোলিও রেডি করতাম। বা আমরা যখন শুরু করছি, আমি সিয়াম তৌসিফ, আমরা যখন কাজ শুরু করি এট এ টাইম দ্যাট টাইম ফেসবুক অনেক পপুলার হওয়া শুরু করছে। তখন মানে সো কল ফেসবুক সেলিব্রিটি বা ফেসবুকের যার চাহিদা বেশি, যে সো উই ওয়ার সাপোজ টু যে হ্যাঁ না ডেইলি বেসড আপডেট, ওকে ফেসবুক। সবাই আমরা চেষ্টা করতাম নিজেদের প্রচুর কাজের ছবি, লিঙ্ক আপ, বিভিন্ন টুলস যা দেখানো যায় বা প্রেজেন্ট করা যায়, যে আই এম ডুইং দিস, আই এম আমি গ্রুমিং আপ করছি, আমি থিয়েটার করতেছি, আমি আজকে এখানে পারফর্ম করলাম, আমি এখানে সুযোগ পেয়েছি। যতভাবে নিজেকে ফেসবুকে ধরে রেখে টিকে থাকা যায় ওভাবে হওয়া, এটা কমিউনিকেশন ইজি হয়েছে খুব একটা। আমাদের দেশে আপনার থেকে সেগুলো জানতে চাই, আপনার মানে আমাদের দেশে মডেলদেরকে গ্রুমিং করার ব্যাপারটা, যে ইনস্টিটিউশনগুলো থাকা দরকার, এগুলো যথেষ্ট আছে কিনা, এবং প্রপার একজন যারা উঠতি বয়সী মডেলিং করতে চায় ওরা প্রপার গাইডেন্স পাবে কিনা বা পাচ্ছে কিনা? এখন থিংস আর সো ইজি যদি নিজে শিখতে চাই কিছু, যেহেতু যুগ এআই যুগ, সো হোয়াট এভার ইউ নিড আস্ক এআই, সে সব প্রোভাইড করে দিচ্ছে ইনফরমেশনগুলো। সো যার যেটা যেভাবে পছন্দ কিংবা সে নিজে ম্যাচ আপ করে ওভাবে নিজেকে গ্রুম আপ করে, লাইক মেকআপ, টাচ আপ, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে নিজেকে গ্রুম আপ করার জন্য কী কী লাগে ওখান থেকে ইনস্ট্রাকশন নিয়ে নেওয়া, বা কোনো মডেলিংয়ের ক্ষেত্রে সো ইজি, কারণ হচ্ছে অনেক সিনিয়র মডেলস আছে, বিভিন্ন দেশের মডেলসরা আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সবাই দেখে যে তাদের লুকস, অ্যাপিলিং, এক্সপ্রেশন, ওরা কীভাবে নিজেকে ফিট রাখতেছে বা লাইফস্টাইলটা কীভাবে চালাইতেছে, ওইটার থেকে ইন্সপায়ার হয়ে মোটামুটি নিজেকে গ্রুম আপ করা যায় এখনকার সময়। আর যদি বলেন মডেলিংয়ের ক্ষেত্রে বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ সাম বেস, কারণ হচ্ছে খুব কাকতালীয় ম্যাজিক ছাড়া আসলে শুরুতে আপনি বাজিমাত করতে পারবেন এমন কনফিডেন্ট খুব কম, মানে ন্যাচারালি থাকে আর কি। সো আমার মনে হয় অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, I selected an institution like প্রাচ্যনাট, যেখানে আমি একটা 6 মাসের একটা স্কুলিং করি। ওই স্কুলিংটা বলতে পারেন যে আমার লাইফ চেঞ্জিং দ্যাট টাইম। অনেক কিছু বিহেভিয়ারাল, মানুষের সাথে অনেক কিছু শেখানো হয় ওই 6 মান্থ। সো অ্যাটলিস্ট ফর এ পারফরমেন্স এটা একটা প্রি ওয়ার্ম আপ বলতে পারেন, বা এটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে নেওয়ার জন্য খুবই উপকারী। আপনার চলচ্চিত্র অভিনয় করা হয়েছে? আমি এখন পর্যন্ত 3টা চরিত্র শেষ করেছি, তার মধ্যে 2টো রিলিজড, একটা ইয়েট টু রিলিজ মানে সামনে আসবে, যেটা গত বছর রিলিজ হওয়ার কথা ছিল, সামহাও প্রডিউসার আমাদের মাঝে নেই, দ্যাটস ওয়াই উনি মারা যান, দ্যাটস ওয়াই এটা পিছিয়ে পড়ছে, বাট খুব সুন রিলিজ হবে। আর একটা গভর্নমেন্ট অনুদানের সিনেমা করেছি, নাম হচ্ছে হাডসনের বন্দুক, আমি মৌসুমী হামিদ। এটা রিলিজ হয়েছে 23 সালে রিলিজ হয়েছে, 2023 or 4, বাট এটা 2015 সালে করা। আচ্ছা, সো অনেক লেট রিলিজড আর কি। সেই চরিত্রটি সম্পর্কে যদি একটু বলেন। এটা একটা হাডসনের বন্দুক একটা বেসিক্যালি উপন্যাস। বাংলায় একজন রাইটার আছেন যিনি থ্রিলার লেখেন, খুব পপুলার, ওনারই একটা উপন্যাস থেকে বেসড করে একটা চরিত্র হাডসনের বন্দুক, এমন একটা থ্রিলিং গল্প নিয়ে বানানো একটা বন্দুকের খোঁজে পুরোটা জার্নি সবার আর কি। আপনি হয়ে গেলেন একজন মডেল এবং দারুণ অভিনেতা, এবং এই যে অভিনেতা হওয়ার পরে মডেল তো হয়ে গেল, এবং অভিনেতা হওয়ার পরে আপনার কি কি নিজের মধ্যে চেঞ্জেস দেখেছেন? যেমন শখে থাকতে পারে, নতুন কিছু বলতে আমি আসলে যেটা করতে এসেছি শহরে, ওটা হয়তো
অন গোল, যেটা মানুষের সেট প্ল্যান থাকে কিংবা অ্যাম্বিশন থাকে। সো আই অলওয়েজ মানে ওয়ান্টেড টু বি এ সিঙ্গার অ্যান্ড স্টিল আমি বর্তমানে আমার ইন্ডাস্ট্রির 14 বছরে পদার্পণ করছি। আমি সব প্রায়োরিটিকে সেকেন্ড প্রায়োরিটি বানাইলাম। হ্যাঁ, শখের চাইতে আমি এখনো আমার মনে হয় যে আমি এখনো আমার মেন প্রফেশনেই অনবোর্ড আসতে পারিনি। যে আপনি বলছেন যে অনেক অসাধারণ অভিনয় করেছে, হোয়াটএভার, আমি ওরকম এখনো করতে পারিনি। অভিনয় যতটুকু ভালোবাসি, অবশ্যই অভিনয় অনেক ভালোবাসি, এটা আমি অনেক বছর যাবত করি। একটু কম করি, বেছে করি, পছন্দ না হলে এখন আর করি না, যেহেতু অনেক বছর যাবত আছে। বিজ্ঞাপনটা করা হয়। আচ্ছা। বাট যে কারণে আমার এই শহরে আসা, সো আমি পাশাপাশি প্যারালালি প্রতিটা দিন আমার এই অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি প্রত্যেকটা দিন আমি চেষ্টা করেছি চর্চা করে যাওয়ার, গানের চেষ্টা করে যাব প্রতিদিন। আমি প্র্যাকটিস, নিয়মিত অভিনয়ের পাশাপাশি একটু গানটাকে ভালোবাসার চেষ্টা করছি। গান গেয়ে চর্চা করতে না পারলেও প্রথম দিকে সবসময় গান ছাড়া একটা মুহূর্ত থাকিনি আর কি। গান শুনেছি, চেষ্টা করেছি, এখনও প্রতিনিয়ত শেখার ট্রাই করি। 12-14 বছর পরে এসে আমার অ্যাজ এ মিউজিক লাভার বা গান গাওয়ার প্রচেষ্টা বা অ্যাম্বিশন থেকে আমি এখন প্রফেশনালি গান গাওয়া শুরু করেছি। 2021 সালে আমার প্রথম গান রিলিজ হয় ভুল শিরোনামের, যেটা আমার চ্যানেল থেকে। আর এটার লিরিসিস্ট ছিল বিখ্যাত রবিউল ইসলাম জীবন, আর হচ্ছে এটার সুর এবং কম্পোজ ছিল মুত্তাক হাসিফ। সো ওই ভুল গানের জার্নি দিয়ে আমার এই গানের ক্যারিয়ার শুরু হয়, যেটা এই শহরে আসার প্রায় অ্যাবাউট 10 বছর পরে। হ্যাঁ, 10 বা 9 বছর লেগে গেছে আমার গান শুরু করতে। সো মানুষ আসলে কেউই আসলে বলতে পারে না সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, বাট এই যে জার্নিটা, মানুষের আমার মনে হয় এই জার্নিটাকে খুব এনজয় করা উচিত, প্রত্যেকটা জিনিস শেখা উচিত, এবং অ্যাজ পার ক্রিয়েটিভ থিং লাইক অ্যাক্টিং, গান, সবই চর্চার বিষয়, শেখার বিষয়, জ্ঞান অর্জনের বিষয়। সো আমি আপাতত যদি জিজ্ঞেস করেন আমাকে হোয়াট আর ইউ ইন ফোকাস মুড, আই এম জাস্ট ফোকাসিং অন মাই সংস। আমার এখন পর্যন্ত টোটাল 3টা গান রিলিজড। নিয়মিত নাটকে গান গাইছি আমি এখন। আচ্ছা। হ্যাঁ, সো আর কি নেক্সট সলো একটা গান বের করবো, এই হচ্ছে আমার প্ল্যান। সাথে আপনার আরো ভবিষ্যতে কোনো সিনেমা আসছে কিনা, আমরা আপনাকে পরে পারবো? জলজ্যোৎস্না নামে একটা সিনেমা রিলিজ হতে যাচ্ছে, যেটা হওয়ার কথা গত বছরই, যে কোনো একটা ইনসিডেন্টের কারণে এটা পিছিয়ে পড়ে। আশা করছি আমি এই বছর এই সিনেমাটা রিলিজ হবে। আমার সাথে সহশিল্পী হিসেবে কে আপু আছেন, বর্দা মিঠু আছেন। সো এটা একটা ডিফারেন্ট জার্নি ছিল, একটা ডাকাত দলের 90s-এর গল্প, 1990 সালের দিকের গল্প, দুটো ডাকাত দলের গল্প। আমি আশা করছি যদি রিলিজ হয় মানুষ খুব পছন্দ করবে, অ্যাটলিস্ট দেখে মজা পাবে। বলছে যাক, চেষ্টা করেছে। আর ভবিষ্যৎ প্ল্যান বলতে আমি সামাজিক মানবিক কাজে বিশ্বাসী। আমি প্রতিনিয়ত পশু পাখি নিয়ে কাজ করি পার্সোনালি। আমি বিভিন্ন সংগঠনের সাথে চেষ্টা করছি নিয়ে, যখন যেখানে যেভাবে সুযোগ পাচ্ছি মানুষ পশু পাখির সেবা করি, নিজে পালি পশু, যেহেতু ভালোবাসি আমি নিজেও বিড়াল পালি। সো বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাবার সাথে আমি একদম সম্পৃক্ত, মোটামুটি অফিসিয়ালি না হলে আনঅফিসিয়ালি আমি চেষ্টা করছি। আমরা দেখেছি আপনি ক্রিকেটও খেলেন। হ্যাঁ, ক্রিকেট ওয়াজ আমার পার্ট টাইম। সবসময় আমি ছোটবেলা থেকে ক্রিকেটার হতে চাইছি। যখন ছোট ছিলাম, আমার বাবা তো টিচার ছিলেন, হেডমাস্টার। হি আস্কড যে ঠিক আছে, তোমার দুইটা প্রফেশন চুজ করতে হবে, তোমার হয় পড়াশোনা করবে নাহলে ক্রিকেট খেলবে। তখন আমার আসলে কিছুই করার ছিল না, গলায় ছুরির মতো ছেড়ে দিয়ে ক্রিকেট। বাট এখন মাঝে মধ্যে খেলি, সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলেছি গত 3টা সিজনই, এই আর কি। আপনার কি মনে হয় এই প্রজন্মের ছেলে মেয়েরা যে এত উন্নত প্রযুক্তির মাধ্যমে ওদের জার্নিটা শুরু হচ্ছে এবং অনেকে পাচ্ছেও, মানে পুরো ওদের শৈশবটা অন্যভাবে কাটছে, তো সেই ক্ষেত্রে ওরা সঠিক ওই গাইডেন্সটা পাচ্ছে কিনা বা পাবে কিনা? আমি আসলে জেনজি বা এই জেনারেশন বা যারা অনেক জুনিয়র জেনারেশন, এদেরকে নিয়ে আসলে মন্তব্য করতে আমার নিজেরই আসলে পড়াশোনা করে আসা উচিত আর কি, আমার মনে হয়। কারণ তারা এত প্রযুক্তি নির্ভর
এবং তাদের জন্য জার্নিটা অনেক কমপ্লিকেটেড, অনেক কারণ টাফ। জি আমরা আগে দেখতাম যে যারা অভিনেতা ওনাদের প্রচুর পড়াশোনা করতে হয়, বই পড়তে হয়, গল্পের বই পড়তে হয়, চরিত্রকে বোঝার জন্য অনেক পড়াশোনা করতে হয়। এখন হচ্ছে যে ইজিলি ফোনে সবকিছু পেয়ে যাচ্ছে এবং ওই পরিশ্রমটা ওদের মানে যে কথাটা বললে আমরা সাধনা একটা ওয়ার্ড থাকে, ওই পুরোপুরি সাধনাটা ওরা পাচ্ছে না, সময় দিতে পারছে না। দেখেন সেক্ষেত্রে কি চ্যালেঞ্জের মুখে ওরা পড়তে পারে বলে মনে হয়? আমার কাছে মনে হয় যারা আসলে প্যাশনেট, কিছু জিনিস আসলে কোনো এক্সপ্লেনেশন মানে লাগে না, ম্যাজিক্যাল। সো যেসব অ্যাম্বিশাস ছেলে মেয়ে আছে যারা খুবই প্যাশনেট, লাইক আমি মনে করি আমি অনেক প্যাশনেট, কারণ প্যাশন না থাকলে এবং ভালোবাসা না থাকলে যতটুকুই করেছি এতদিন 14 বছর এখানে বসে থাকা যায় না আর কি, কিছুই করিনি, হয়তো অল্প স্বল্প কাজ করি, তারপর আমি ভালোবাসি, লাভ টু ডু ওয়ার্ক। সো ওদের ক্ষেত্রে জার্নিটা অনেক ডিফারেন্ট, কারণ এর যুগে রিয়েলিটি আর ফেকনেস নিয়ে এক ধরনের একটা বিশ্বাসের দোদুল্যমান অবস্থায় চলছে। সো ওই ক্ষেত্রে পারফরমেন্স রেট এবং ভিজুয়াল রেট যেটা আমরা ডিভাইসে দেখছি বা বড় ডিভাইসে দেখছি, তার চেয়ে যারা লাইভ পারফর্ম করে অভ্যস্ত বা লাইভ মঞ্চে বা থিয়েটার বা মুক্ত জায়গায় পারফর্ম করে প্র্যাকটিস থাকবে, তাদেরকে আলাদা করে চেনা যাবে আমার কাছে মনে হয়। কারণ অনলাইনের যুগে সবাই সিমিলারিটিস বেশি। সো তাদের ক্ষেত্রে যারা প্যাশনেট, আমি বলবো বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি নিজে চর্চা দিন করে। শেষে আমাদের চর্চা করতেই হবে এবং সাধনা করতেই হবে, Definitely, এটার প্রচুর কোনো- পরিশ্রম করতে হবে। এটার কোনো বিকল্প আমরা নেই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সকল অসাধারণ গল্প গুলোকে তুলে ধরে, অসাধারণ মানুষদের যারা খুবই সাধারণ ছিল এবং অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক সাধনার মাধ্যমে ওনারা সফলতা অর্জন করেছেন, আপনি তাদের মধ্যে একজন। এবং আমরা আপনাকে এই অনুষ্ঠানে নিয়ে আসতে পেরে খুবই খুবই ধন্য এবং আনন্দিত। আপনাকেও ধন্যবাদ এবং মানুষের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কারণ হচ্ছে অনেকদিন কথা বলা হয় না অভিনয় নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে খুব একটা বলিনি, তারপর আমি যখনই সুযোগ পাই আই লাভ টু সে অ্যাবাউট মাই পিপল, এবং তারা যে কত প্যাশনেট, কিন্তু সুযোগের প্রপার অভাবে আসলে অনেকে অনেক কিছু করতে পারেন না। সো আমি প্রে করব যাতে সবাই সবার ওয়ার্ক প্লেইং ফিল্ডটা খুঁজে পায় এবং ঠিকঠাক পারফর্ম করে নিজের মনকে শান্তি দিতে পারে। থ্যাংক ইউ। একদম। কথা বলছিলাম অসাধারণ মডেল অভিনেতা অর্ণব অন্তর সঙ্গে। আজকে উনি শুনিয়ে গেলেন ওনার সফলতার গল্প এবং সামনে ওনার অনেক কাজ আসছে, সিনেমা, গান নিয়ে উনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।